মোদি বাইডেন ফোনালাপ বৈশ্বিক ইস্যু ছাড়াও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দুই নেতা। কামালার সঙ্গে বিতর্ক ইস্যুতে টালবাহানা ট্রাম্পের, এবিসি নিউজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। ডেমোক্র্যাট নেতাকে নিয়ে চিন্তিত সাবেক প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্যান্য ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্টও করেন মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাইডেন ও মোদীর মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদী বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ। কামালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেয়া নিয়ে টালবাহানা করছেন ডোনাল্ড ট্রাম্প, তুলছেন নানা অভিযোগ। তার দাবি, এবিসি নিউজের সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে। এছাড়া বিতর্কের সময় কখন মাইক্রোফোন চালু রাখা হবে আর কখন থাকবে না তা নিয়ে তর্কে জড়িয়েছে রিপাবলিকান ডেমোক্র্যাট শিবির। বিশ্লেষকরা বলছেন, জনমত জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অন্যের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন নানান চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর তাই প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প, এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন, কেন তিনি এবিসি নিউজে কামালার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েও তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KCNA জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে নিজেদের তৈরি ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরীক্ষামূলকভাবে হামলা চালানো হয়। আরও পরীক্ষা নিরীক্ষার পর ড্রোনগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন কিম। এর মাধ্যমে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
লক্ষ্যবস্তুতে আঘাত হানছে একের পর এক ড্রোন। উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ শক্তিকে আরও জোরদার করতে চালানো হচ্ছে এই পরীক্ষা। স্থানীয় সময় শনিবার দেশটির প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র একাডেমি অফ ডিফেন্স সায়েন্সে প্রথমবারের মতো নিজেদের তৈরি ড্রোনের সফল পরীক্ষা চালানো হয়। এ সময় সরাসরি সেগুলো পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ করেন তিনি। নিজ দেশের ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারছে কিনা ও তাতে সঠিক ও জোরালোভাবে আঘাত হানতে পারছে কিনা তা নিজেই নিশ্চিত করেন কিম। পর্যবেক্ষণ অনুষ্ঠানে কিম জং উন আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। পানির নিচে হামলা চালানোর ড্রোন, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোন উৎপাদনেরও নির্দেশ দেন তিনি। এছাড়াও ড্রোনগুলো কিভাবে যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায় তারও দিক নির্দেশনার পাশাপাশি আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার আঘাত হানার জন্য অনেক আগে থেকেই নিজেদের সামরিক শক্তিকে প্রস্তুত করছে কিম প্রশাসন। কিছুদিন আগে পিয়ংইয়ং দাবি করেছিল যে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন হলেও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি অনেকটাই এগিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পিয়ংইয়ংয়ের ভান্ডারে রয়েছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে চালকবিহীন ড্রোন। পরমাণু কর্মসূচির পাশাপাশি গত কয়েক বছর ধরেই নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়ানোর চেষ্টা উত্তর কোরিয়ার। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ড্রোন তৈরির মাধ্যমে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন পালক যুক্ত হলো। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের ময়দানে টিকে থাকতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ড্রোন। তাদের ধারণা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্রুতই যুদ্ধের আশঙ্কায় তড়িঘড়ি করে নতুন এই অস্ত্র সামনে আনলো কিম প্রশাসন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় চালু হয়েছে রাইট টু ডিসকানেক্ট আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যে কোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ। অন্যদিকে আইনটির সমালোচনাও করছেন দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। কর্মঘণ্টার বাইরেও অফিসের সঙ্গে নানা প্রয়োজনে যোগাযোগ রাখার বিষয়টি অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতার পর্যায়ে চলে যায়। ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে সেবা প্রদান করে যেতে হয় অফিসের নির্ধারিত সময়ের পরেও। সাড়া দিতে হয় ইমেইল ও ফোন কলের। অনেক সময় বাধা বিঘ্নতার মুখে পড়ে পারিবারিক জীবন। এতে ব্যক্তি জীবনে স্বস্তি মেলে না অনেকেরই। এছাড়াও অফিসের ডাকে পর্যাপ্ত সাড়া না দিতে পারলে শুনতে হয় মালিকপক্ষের অভিযোগ। কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে, যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেওয়ার অধিকার। রাইট টু ডিসকানেক্ট নামের আইনটি এ সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের করা সার্ভে অনুযায়ী 2023 সালে গড়ে 281 ঘন্টা বিনা বেতনে কাজ করেছেন অস্ট্রেলিয়ার কর্মীরা, যা অর্থের হিসেবে 88 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সোমবার কার্যকরী হওয়া নতুন এই আইন কর্মীদেরকে ব্যক্তিগত জীবনে অফিসের অনুপ্রবেশ বাধা দেওয়ার আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে। I think it's an excellent idea. I hope it catches on. I doubt it'll catch on in our industry, to tell the truth, though. অন্যদিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের মালিকপক্ষ আইনটির সমালোচনা করে বলেছেন, আইনটি প্রয়োগে অস্পষ্টতা কর্মী ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি করবে। কাজ হয়ে পড়বে আরও বেশি কঠিন, যার প্রভাব পড়বে অর্থনীতির ওপর। কাকুলি আক্তার, সময় সংবাদ। গ্রীষ্মকালীন ছুটিতে চীনের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। কিংহাই প্রদেশের চাকা সল্ট লেকে উপভোগ করছেন নীল আকাশ ও লেকের মেলবন্ধন, যেখানে রয়েছে লবণ দিয়ে তৈরি প্রাসাদও। অন্যদিকে লিবো অঙ্গরাজ্যে ঘন বনের মাঝে নৌকা চালিয়ে ও পাহাড়ে উঠছেন অনেক দর্শনার্থী। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রযুক্তিতেও পিছিয়ে নেই চীন। বিশেষ প্রযুক্তি ও শিল্পচিত্রের জাদুঘরের দেখা মিলেছে চীনের জিংদেজেন ও দুংহাউন শহরে। এছাড়াও বেইজুই কুইন গ্রামে দর্শনার্থীরা যাচ্ছেন উত্তরের আলো দেখার জন্য।
ওপরে নীল স্বচ্ছ আকাশ এবং নিচে বিস্তীর্ণ লেক। পাখির চোখে দেখা যাচ্ছে অপূর্ব এই মেলবন্ধন। চাকা সল্ট লেক নামে অদ্ভুত সুন্দর এই জায়গাটি চীনের কিংহাই প্রদেশে। জায়গাটি ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঘন বনের মাঝে সবুজাভ নীল পানি, পানির ওপর চালানো হচ্ছে ছোট ছোট নৌকা। জায়গাটিতে ঘুরতে আসা পর্যটকরা নিজেরাই চালিয়ে নিচ্ছেন নৌকাগুলো। চীনের লিবো অঙ্গরাজ্যের গুইঝু প্রদেশের শিয়াওকিং এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্যের। এখানে ঝর্ণা ও লেকটি স্বচ্ছ এবং রং খুবই সুন্দর। অন্যদিকে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রযুক্তিতেও পিছিয়ে নেই চীন। বিশেষ প্রযুক্তিগত ও চিত্রশিল্পের জাদুঘরের দেখা মিলেছে চীনের জিংদেঝেন ও দুংহাং শহরে, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবেন চমকপ্রদ সব শিল্পকর্ম। এছাড়াও সুযোগ রয়েছে ভিআর সেট দিয়ে খেলার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের বৌদ্ধ শিল্পকর্মেরও দেখা মিলবে এখানে। বর্ণিল আলো দিয়ে প্রজেক্টরের মাধ্যমে করা হচ্ছে প্রদর্শনী। এদিকে উত্তর পূর্ব চীনের হেইলজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে পর্যটক বাড়ায় ফ্লাইটের সংখ্যা বেড়েছে পর্যটকদের ট্রেন যাত্রাও। উত্তর চীনের শানসি প্রদেশ সাংস্কৃতিক স্থানের চারপাশে কেন্দ্রীভূত 3টি থিমযুক্ত রুট চালু করেছে, যা পর্যটকদের প্রদেশের প্রাচীন স্থাপত্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জনপ্রিয়তার তুঙ্গে সুপারস্টার রোনালদোর ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিস্টিয়ানো তুমুল জনপ্রিয়তায় ইতিমধ্যেই তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউও পেয়েছে, যাতে তার আয় হয়েছে $100 মিলিয়ন বেশি। এছাড়াও ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে $5 মিলিয়ন আয়েরও সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটির। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইওর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বর্তমানে ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলটি ছাড়িয়েছে 43 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য $1200 থেকে $6000 আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে $100 মিলিয়ন উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইওর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় $5 মিলিয়ন উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেল গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল $500 মিলিয়ন। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত শেষ ম্যাচ খেললেও রোলা গারোই চিরভাস্বর হয়ে থাকবেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তার 14টি গ্র্যান্ড স্ল্যামের বীরত্ব গাথা ফ্রেঞ্চ টেনিস অ্যাসোসিয়েশন অমলিন করে রেখেছে রাফার স্টিলের স্ট্যাচু তৈরি করে। ম্যাচ দেখতে এসে যার সাক্ষী হচ্ছেন ভক্তরা। ফ্রান্সের প্যারিসে রোলা গারো ঘুরে এসে আরও জানাচ্ছেন SM ইকবাল। মহারাজাও রাজত্ব হারায়, শূন্য সিংহাসন স্মৃতি হাতড়ায়, ধুলোয় আস্তর জমে ইতিহাসের পাতায়, তবে সবার রাজত্বকাল মলিন হয় না, স্মৃতিপটে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সেই দলে। যতদিন রবে রোলা গারো আর ফিলিপ সাত্রিয়ে, পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লে কোর্টের মহারাজাকে।
গ্র্যান্ড স্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফায়েল নাদাল কল্যাণেই। সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা? আর তাই রোলাঁ গারোর প্রবেশ মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি, যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড। রোলাঁ গারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি, তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই। 17 বছরে তার 14টি গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব। মাত্র 19 বছরেই মারিয়ানো পুয়ের্তা দিয়ে শুরু, রজার ফেদেরার, ডমিনিক থিয়েম, স্ট্যান ওয়ারিঙ্কা কিংবা নোভাক জোকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপকথা। ফিলিপ সাত্রিয়েতে ক্যাসপার রুডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড এক পেশে। মাটির কোর্টে 36 বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা, তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক। এই কোর্টে 3টি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক জোকোভিচ শোধ নিয়েছেন। বিষয়টা যেন মহারাজার রাজত্ব হারানোর মতোই। একজন স্প্যানিশ হিসেবে এটা আমার কাছে গর্বের। যারা ওর খেলা দেখেনি, এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা। তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলাঁ গারোয় আর খেলা হবে না নাদালের। রোলাঁ গারোর লাল কোর্টে আর কখনো নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে। আগুনে সার্ভিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না। ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লুফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না। প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধহয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ফিলিপ সাত্রিয়েতে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না। তবে রোলাঁ গারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্বগাথা সেই ম্যাচগুলোর নিদর্শন। রোলাঁ গারো থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও দলটির কোচ দরিফাল জুনিয়র উড়িয়ে দিয়েছেন সব শঙ্কা। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হলেই আবারও সেলেসাও জার্সিতে দেখা যাবে নেইমারকে, নিশ্চিত করেছেন দলটির কোচ। যদিও কবে নাগাদ আল হিলাল তারকা ফিরবেন এই বিষয়ে কিছুই জানাননি দরিফাল। এরই মধ্যে নেইমারকে ছাড়াই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল। একটা সময় নেইমারকে ছাড়া ব্রাজিল দল কল্পনাও করা যেত না, কিন্তু 10 মাস পার হয়েছে ব্রাজিলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি দলটির হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার। অভিষেকের পর থেকে নেইমারের বড় শত্রু ইনজুরি, যার জন্য ক্যারিয়ারে মিস করেছেন অন্তত 218টি ম্যাচ। তবে গেল বছরের ইনজুরিটা ছিল ভয়াবহ। অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় বাম হাঁটুর লিগামেন্টে চোট পান নেইমার। এরপর 300 দিনেরও বেশি পার হয়েছে মাঠে নামেননি রেকর্ড ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেয়া এই ফুটবলার। সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র 5 ম্যাচ। তার সার্ভিস না পাওয়ায় বেশ ভুগছে ব্রাজিল দলও। গেল মাসে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে সেলেসাওদের, এখনও ফিট না হওয়ায় সেই স্কোয়াডেও রাখা হয়নি নেইমারকে। অনেকেই ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন, তবে ব্রাজিলের কোচ উড়িয়ে দিয়েছেন সব গুঞ্জন। ব্রাজিল দলে নেইমার কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বলেছেন আরও একবার। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় যে অন্যদের চেয়ে আলাদা। সে একটা মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যা আমাদের সম্মান জানাতে হবে। তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে চাই, নেইমার ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলে তাকে আবারও দলে ডাকা হবে। সে এমন একজন ফুটবলার যার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। নেইমার কবে ফিরবে সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে তার জন্য আমরা অপেক্ষা করব। নেইমার না থাকায় ব্রাজিল দলে একজন নেতার অভাব স্পষ্ট। কোপা আমেরিকায় দল ভালো করেনি, বিশ্বকাপ বাছাই পর্বেও তারা ধুঁকছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে 10 দলের মধ্যে 6ষ্ঠ স্থানে আছে ব্রাজিল। 6 ম্যাচে জয় পেয়েছে মাত্র 2টিতে, হেরেছে 3 ম্যাচে। অন্যদিকে বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনার 6 ম্যাচে সংগ্রহ 15 পয়েন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোদি বাইডেন ফোনালাপ, বৈশ্বিক ইস্যু ছাড়াও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দুই নেতার।
এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।